গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখন আমরা যে জায়গাটায় আছি দার্জিলিংয়ের, সেই জায়গাটার নাম শুনলেই সবার প্রথমে মনে পড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তো এই জায়গাটা বাঙালির কাছে একটা ইমোশনও বলতে পারো। তো জায়গাটা নিশ্চয়ই বুঝতেই পারছো কোথায়। তো জায়গাটার নাম হচ্ছে মংপু। আগে আমরা সেই জায়গাতে যাব যেটার জন্য এখানে আসা, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম, যেটা সেখানে আগে যাব। তার আগে তোমাদেরকে এখনকার একটু ওয়েদারটা দেখিয়ে দিই। আজকের ওয়েদার খুব ভালো, যদিও এটা বর্ষাকাল, তাও খুব ভালো। এই হচ্ছে এখনকার ওয়েদার, বেশ কমফোর্টেবল, না বেশি গরম না বেশি ঠান্ডা। আর হোমস্টের বেস্ট পার্ট হচ্ছে এই জায়গাটা, একটা গার্ডেন মতো করা আছে, প্রচুর গাছপালা। এ তখন থেকে এসে থেকে ওর সাথে খেলবে। এর নাম জানি না, এ বাইরে থেকে এসে থেকে পায়েলকে এত পছন্দ হচ্ছে, শুধু পায়েলের পায়ে পায়ে ঘুরছে। তো বাইরে থেকে এই হচ্ছে আমাদের হোমস্টে। আর হোমস্টে ঠিক সোজাসুজি এদিকে মাউন্টেন ভিউ আছে, যেটা তোমাদেরকে পরে দেখাবো। এই রাস্তাঘাট। এখন আমাদেরকে আঙ্কেল স্কুটিটা দিয়েছেন, আমরা এই স্কুটি করেই এখন যাব রবীন্দ্র ভবন। হোমস্টে থেকে প্রায় 2 কিলোমিটার আমরা বাইকে এলাম, চলে এসেছি রবীন্দ্র ভবন মংপুতে। এটা হচ্ছে মেন গেট, এখানে টুকটাক গাড়ি পার্ক করারও জায়গা আছে। রবীন্দ্র ভবন মংপু। আর ঢুকেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা ট্রি হাউস। এই যে খুব সুন্দর লাগছে, দারুণ ট্রি হাউসটা। হ্যাঁ, এবং বেশ বড়। মেন গেট দিয়ে ঢুকেই বাঁদিকে চোখে পড়বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্মৃতিসৌধ। আর চারদিকের পরিবেশটা ঠিক এরকম। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এই যে আমাদের টিকিট নিয়ে নিয়েছি, পার হেড 25 রুপিস করে টিকিট। এটা হলিডে হোম। হলিডে হোমের সামনের লনটা দারুণ সুন্দর, হেভি দেখতে। এখানে যদি কেউ বুকিং করতে চাও, এখানে যে কেউই থাকতে পারো, কিন্তু তাকদা ব্লক অফিস থেকে বুকিংটা হয় এই জায়গাটার। ইনি হচ্ছেন শিশির আঙ্কেল, এইখানকার ইনচার্জ। ইনি আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবেন মিউজিয়ামটা। ওনার সাথে আমাদের আলাপ হয়েছে, আমরা যে হোমস্টেতে আছি। ইনি হচ্ছেন ওনার আঙ্কেল। তো ওনার গাইডেন্সেই আজকে আমরা পুরো মিউজিয়ামটা ঘুরে দেখবো এবং তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে মেন মিউজিয়াম। এটা গুরুদের ব্যবহৃত চেয়ার। আচ্ছা, মানে গুরুদেব একদম সকালবেলা উঠে এই চেয়ারে বসতেন, বিকালবেলা এই চেয়ারে বসতেন। মানে এই চেয়ারে বসে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য সবটাও দেখতেন। তিন দিনে এই দরওয়াজাগুলো ছিল না, এই যে পরে কারণ ছিল, শুধু খোলা বারান্দা ছিল। আর গুরুদেব ছিলেন প্রকৃতি প্রেমী, সেই জন্য এই জায়গাটা গুরুদেবকে খুব ভালোবাসতেন। সেই জন্য এই তাম্র ফলকটি এদিকে রাখানো হয়েছিল। এর ফলকের মধ্যে যে স্ক্রিপ্ট আছে, সেই মৈত্রী দেবী সেটা স্ক্রিপ্ট। আর এই বাড়িটা যে 20 মে 1944 থেকে রবীন্দ্র স্মৃতি ভবন হয়েছিল। তো আই থিঙ্ক এই শুধু আমাদের দেশের নয়, মানে সারা বিশ্বের মধ্যে একটা প্রথম রবীন্দ্র স্মৃতি ভবন। এটাকে কাঁচের ঘর বলা হতো। এইটাই হচ্ছে গুরুদেবের ড্রয়িং অ্যান্ড রাইটিং রুম। এখানে দেখো একটা চেয়ার দেখতে পাচ্ছ, ইউনিক স্টাইলের। এটা কিন্তু কবিগুরু নিজে ডিজাইন করেছিলেন এবং ওনার ছেলে এটাকে বানিয়ে দিয়েছিলেন। তো ওনার ব্যবহৃত জিনিসপত্র, টেবিল, এদিকে উনি যে পেন্টিং করতেন সেই রং, ওইদিকে ওনার ওষুধ, মানে উনি লাস্ট টাইম এখানে এসেছিলেন, তারপরে আসতে পারেননি, সেই বায়োকেমিস্টের ওষুধ উনি খেতেন এবং প্র্যাকটিস করতেন সেটা। তারপর ক্যানভাস স্ট্যান্ড এবং ওনার হাসি মুখের একটা ছবি পর্যন্ত এখানে আছে। এই যে বেডটা দেখতে পাচ্ছ, এখানে কবিগুরু নিচে শুতেন, মানে নিজের ব্যবহৃত খাট। আর পিছনে দেখতে পাচ্ছ, ওটা কবিগুরু যখন বয়স হয়ে গিয়েছিলেন তখন উনি হেলান দিতেন। তো এই হেলানের জন্যই ওই জিনিসটা তৈরি করা। বাকি এই পুরো ঘরটাই হচ্ছে ওনার বেডরুম। এবং এখনকার দিনে যে বক্স খাটগুলো ব্যবহৃত হয় প্রত্যেকের বাড়িতে, তখন কিন্তু উনি মংপুতেই এই বক্স খাট ব্যবহার করতেন। এই যে দরজাটা, এই দরজাটা ছিল না, তো উল্টো দিকেই যে সানরাইজ ভিউ, উনি এখানে বসে বসে এনজয় করতেন। মংপুতে বসে যে কবিতাগুলো লিখেছিলেন, সেই কবিতাগুলোকে রাখানো হয়েছিল, যে মংপু পাহাড়ে ওই 9:30। তো এখানে আরও কিছু কবিতা আছে যেগুলো উনি এখানে বসে লিখেছিলেন। সবথেকে ইন্টারেস্টিংলি কিছু ছবি আছে। এটা হচ্ছে মৈত্রী দেবী, যার ইনভিটেশনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। এই যে ছোট্ট মিষ্টি মেয়েটা, এটা হচ্ছে মৈত্রী দেবীর মেয়ে, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর মিষ্টু বলে ডাকতেন। আর এটা হচ্ছে উপাসনা গৃহ, যেখানে কবিগুরু ধ্যান করতেন। আর তার পাশে যে গাছটা, সেই গাছটা এখনও আছে। এই উপাসনা গৃহটা রিনোভেট হয়েছে। এটা ডাইনিং হল ছিল আগে। এখন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু লেখা, কিছু পিকচার্স আছে এবং আরও পুরো দেওয়াল জুড়ে সমস্ত কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথমে এই বাড়িতেই উঠেছিলেন এবং 15 দিন থাকার পরে তিনি এখানে চলে আসেন।
উনি ওই বাড়ি থেকে ক্যামেলিয়া বলে একটা কবিতা লিখেছিলেন। তখনকার দিনে রাস্তাঘাট এরকম ছিল, ওই গাছে অর্কিডও হতো, সেই ইতিহাসটাই কিন্তু এখানে দেওয়া আছে। যে নিউজ পেপার পড়তেন সেটাও এখানে রাখা আছে। আর এটা হচ্ছে কবিগুরুর সাথে ওনার ছেলে এবং মৈত্রী দেবীর একটা ছবি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 1940 সালের জন্মদিনের সেলিব্রেশনের ছবি এবং তার কিছু কবিতা এখানে লেখা আছে। সেদিন আমার জন্মদিন প্রভাতের প্রণাম লইয়া। কবিগুরু কিন্তু নিজে এটা ডিজাইন করেছিলেন। এখানে কল থেকে পড়তো ঠান্ডা জল, এখানে দেখো একটা ফুটো করা আছে, এখান থেকে ঠান্ডা জল বেরোতো, বাইরে থেকে গরম জল এখানে ঢালা হতো। কবিগুরু এই জায়গাটা ঠিক হেলান দিয়ে বসতেন, আর এখানে ওনার সাবান থেকে শুরু করে সমস্ত সামগ্রী রাখা থাকতো। তার সাথে এখানে একটা শোকেস আছেই। তো এই হচ্ছে 1938 সালের তৈরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাথরুম। কবিগুরুর ব্যবহৃত আলমারিও এখানে সংরক্ষিত আছে। সামনে যে পেন্টিংসগুলো দেখতে পাচ্ছ সেগুলো কবিগুরুর নিজস্ব সৃষ্টি। দেওয়ালে প্রচুর পেন্টিংস, প্রতিটা দেওয়ালে কবিগুরুর নিজের ছবিও নিজে এঁকেছিলেন, সেটাও এখানে আছে। 1938 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম মংপুর বাড়িতে আসেন। তারপর 1938 থেকে 1940 সালের মধ্যে তিনি টোটাল 4 বার মংপুর এই বাড়িতে আসেন। সবশেষে বলা যায়, রবীন্দ্র স্মৃতিময় মংপুর এই গৃহ রবীন্দ্রনাথের সৃষ্টিশীল আত্মজীবনেরও অচ্ছেদ্য এক অংশ। মোর বসন্তে লেগেছে 2000 সাল থেকে আঙ্কেল এখানে আছেন, আমাদেরকে এত সুন্দর করে গাইড করেছেন, প্রত্যেকটা জিনিসের গল্প উনি আমাদেরকে বলেছেন, রিসাইটেশনও করেছিলেন। ওনার প্রচুর ট্যালেন্ট মানুষটার, এবং আমাদের মতো যারা তেমন কিছুই জানে না এই সমস্ত ব্যাপারে, পারফেক্ট একজন মানুষ। আমাদের জন্য তো আমাদের খুব ভালো একটা সময় কাটলো। থ্যাংক ইউ আপনাকে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আবার কখনো দেখা হবে। ভালো আমারে না হয় না জানো, সেই ভালো সেই ভালো। মিউজিয়ামের সামনে এরকম বসার জায়গা আছে, আর সামনে একদম মাউন্টেন ভিউ, ওয়েদার একদম ক্লিয়ার, পুরো শরতের আকাশের মতো লাগছে চারদিকটা। আর এই হচ্ছে মিউজিয়াম। চাইলে কিন্তু তোমরা ওই ট্রি হাউসেও থাকতে পারো, ওখানে টোটাল 3টে রুম আছে। আমি নাম্বার জোগাড় করছি, তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রবীন্দ্র ভবনের বাইরেই যে এই গাছ, মাধবীলতা গাছ, এখানে আরও কিছু পাহাড়ি গাছ আছে, এগুলো কিন্তু গুরুদেবের আমল থেকেই আছে এখানে, এবং কিছু গাছ উনি নিজেও বসিয়েছিলেন। এইখানটায় উনি পায়চারি করতেন সামনে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে, সেই সব গল্পই ওনার মুখে শুনলাম। আগে এখানে ঢোকার গেট ছিল ওটা, এখানে একটা স্ট্যাচুও আছে কবিগুরুর, আর ওই দিকে একটা দেখা যাচ্ছে কুইনাইন ফ্যাক্টরি, যেটার মৈত্রী দেবীর হাজব্যান্ড কুইনাইন বিশেষজ্ঞ ছিলেন, এবং এটা 2000 সাল থেকেই বন্ধ অবস্থাতেই পড়ে আছে। এটাই হচ্ছে সেই উপাসনা গৃহ যেটা রেনোভেট করা হয়েছে। সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার নাম কবিগুরু দিয়েছিলেন সপ্তপর্ণী। এই গাছের তলাতেই বসে উনি অনেক লেখালেখি করেছেন, ওনার অনেক সৃষ্টি আছে, এবং এখানেই কিন্তু মৈত্রী দেবীর মেয়ের জন্মদিনও পালন করা হয়েছিল। গাছটার নাম দেওয়া হয়েছিল কারণ 7টা করে পাতা রয়েছে। হ্যাঁ, তো এটাই ছিল রবীন্দ্র মিউজিয়াম মংপু, যেটা দার্জিলিং থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটা মাস্ট ভিজিট প্লেস বাঙালির কাছে অন্তত। একদম। সপ্তাহে বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিটা দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু এই মিউজিয়াম খোলা থাকবে তোমাদেরই জন্য। ওইদিকে হচ্ছে মিউজিয়ামটা চলে গেল, আমরা যাব এসে বাঁদিকে এই রাস্তাটায়। তো এই রাস্তাটা থেকে সোজা তোমাদেরকে আসতে হবে। মাঝে মধ্যে একটু খারাপ রাস্তা আছে, যারা নিজেরা বাইক বা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য বলছি এটা।
আর আমাদের হোমস্টের যে লোকেশন, সেই লোকেশনটা গুগল ম্যাপে ঠিক দেওয়া নেই, তাই জন্যই এই গাইডেন্সটা তোমাদেরকে দিচ্ছি। যদি তোমরা আসো এখানে তাহলে তোমাদের সুবিধা হবে। রাস্তার চারদিকে দারুণ ভিউ। এই রাস্তাটা ছাড়বে না, ওপরের রাস্তাটা না, নিচের রাস্তাটা একটু পাথরের রাস্তা আছে, সোজা ওই রাস্তাটাই আসবে। এই যে যেরকম বলছিলাম খারাপ রাস্তা, এই যে সামনে এরকম বড় বড় গাড্ডার রাস্তা আছে। সোজা আসতে থাকলে চোখে পড়বে সরস্বতী হাই সেকেন্ডারি স্কুল, এই যে স্কুল। আমরা আবার এই রাস্তাটা দিয়ে যাবো। এবার পড়বে একটা ঘন জঙ্গলের রাস্তা, এই রাস্তাটা খুব সুন্দর। তো এখান দিয়ে আসার পরে এরকম একটা পাথরের রাস্তা পড়বে, প্রচণ্ড খারাপ কিছুটা। এই যে আমি এই জন্য নেমে পড়েছি স্কুটি থেকে, এরকম খারাপ রাস্তা। নিজেরা 2 হুইলার নিয়ে এলে বা 4 হুইলার নিয়ে এলে এইটুকু রাস্তা একটু কষ্ট করতে হবে। যেহেতু আমাদের হোমস্টেটা একদম নতুন, গুগলে যদি লোকেশানটা মারো, যে লোকেশানটা দেখাবে সেটা এখানে দেখাবে না। ডেসক্রিপশন বক্সে এক্স্যাক্টলি গুগল ম্যাপের লোকেশানটা পিন করে দেবো, যাতে তোমাদের এখানে আসতে সুবিধা হয়। বাস, তারপর সোজা এসে দেখবে দীপক প্রাইমারি স্কুল পড়বে, তার পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে। এখানটা ঠিকঠাক রাস্তা, মোটামুটি অসুবিধা হবে না। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এক্স্যাক্টলি এই লোকেশানটাই আমি পিন করে দেবো। ওইদিকে কিন্তু আর রাস্তা নেই, মানে গাড়ি যাওয়ার মতো রাস্তা নেই, আঙ্কেল বলছিলেন। চলো এখন ভেতরে যাই। তো ঘুরে এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, আর কিছুক্ষণ আগে এখানের আকাশটা এত সুন্দর লাগছিল, জাস্ট বসে বসেই নেচারটা এনজয় করছিলাম। তো এবার ভাবলাম এত সুন্দর হোমস্টেটা তোমাদেরকে দেখাচ্ছি না, আর ওয়েট করাবো না, তোমাদেরকে চলো দেখিয়ে দিই। তো ওটাই হচ্ছে মেন গেট, আর গেট দিয়ে কিছুটা কিন্তু সিঁড়ি আছে। সিঁড়িগুলো কিন্তু এই রকম, কোনো বয়স্ক মানুষের যদি হাঁটতে চলতে প্রবলেম হয় হয়তো একটু অসুবিধা হলেও হতে পারে। এই যে ওপরের যে বিল্ডিংটা চোখে পড়বে, এটাই হচ্ছে অরিজিনাল হোমস্টে। রাস্তা হচ্ছে এখান দিয়ে সোজা যেতে হবে। চারদিকে প্রচুর গাছপালা, হয়তো কোনো একটা ওয়াটারফলসের আওয়াজ কানে পাবে। এখানেও কিছুটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এই যে উঠে এসে এরকম একটা গেট পড়বে, গেট দিয়ে আবার কিছুটা সিঁড়ি আছে। ওপরে উঠেই এরকম একটা ব্যালকনি চোখে পড়বে, এবং ব্যালকনি থেকে যেটা বলছিলাম, এই যে ফলস, এই হচ্ছে সেই ছোট্ট ফলস। সোজা গেলে একদম মাউন্টেন ভিউ। অনেকেই প্রিমিয়াম প্রপার্টি খোঁজো, তো এরকম একটা অফবিট জায়গাতে নর্থ বেঙ্গলে এত সুন্দর প্রিমিয়াম রুমস আমরা জেনারেলি দেখি না। রুমগুলো কোনো অংশে কোনো স্টার প্রপার্টির থেকে কিছু কম নয়। তো চলো একবার দেখিয়ে দিই। লুক অ্যাট দিস রুম গাইজ। একটা বড় কিং সাইজ বেড দেওয়া আছে, যেখানে 2 থেকে 3 জন আরামসে থেকে যেতে পারবে। বেডের দুপাশে দুটো লাইটস, তার সাথে এখানে কিছু চা কফি এই সমস্ত দেওয়া আছে সাইড টেবিলে। এখানে কিছু পেন্টিংস আছে দেওয়ালে, এই যে পুরোটাই কিন্তু উডেন ফিনিশ। এদিকে দুটো বসার জায়গা দেওয়া আছে, তার সাথে একটা টেবিল, একটা টিভি। এখানে তো মেন দরজা, এখানে একটা কাভার্ড দেওয়া আছে, বেশ বড় সাইজের কাভার্ড। আর তার সাথে এখানে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, একদম বড় সাইজের কোমর দেওয়া আছে, গিজার দেওয়া আছে, সমস্ত কিছু মডার্ন ফেসিলিটিস আছে। স্পেশালি রুমটা দারুণ দেখতে। আর এখানে দুটো টাওয়েলও দেওয়া আছে, আর রুম থেকে বসে বসে শুয়ে শুয়ে পাবে এরকম মাউন্টেন ভিউ। আর এই হোমস্টের মেন অ্যাট্রাকশনই হচ্ছে কিন্তু ডুপ্লেক্স কটেজ, যে রুমটা দেখলে তার সাথেই কিন্তু উডেন একটা সিঁড়ি করা রয়েছে। এখানেও কিং সাইজ বেড আছে, এবং দারুণ সুন্দর করে গোছানো পেন্টিংস, লাইটস, সাইড টেবিল থেকে শুরু করে সব কিছু, পুরোটা কিন্তু উডেন ফিনিশ। এখানে একটা বেতের চেয়ার দেওয়া রয়েছে, আর তার সাথে এইটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং এই পার্টটা, একটা ছোট্ট ব্যালকনি, যেখানে বসে বসে একেবারে পাহাড়ের ভিউ দারুণ পাওয়া যায়। এবং ওই কর্নার থেকে আঙ্কেল বলছিলেন ছোট্ট করে একটুখানি পিক পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। তাছাড়া তাগদা, টি গার্ডেন, এই সমস্ত কিছুর ভিউ এখানে বসে বসেই পাবে। তো দেখেই নিলে আমাদের এই লাক্সুরিয়াস হোমস্টে কেন বলছিলাম রুমগুলো
ও গদিগুলো দেখো কি আরামদায়ক গদি, ওয়াও দারুণ পছন্দ হয়েছে আমাদের রুমগুলো। তো এই ডুপ্লেক্স কটেজগুলো যতটা অ্যাট্রাকটিভ, একটা ছোট্ট প্রবলেমও রয়েছে, কোনো কাপল হলে তাই কিন্তু ওপর নিচে পুরোটাই হয়তো নিতে হবে, কেন কি নিচেই ওয়াশরুমটা, একটাই ফ্যামিলি বা একটাই গ্রুপ এলে এটা তাদের জন্য খুব ভালো। দুটো রুম হলেও কিন্তু মিনিমাম 10-12 জনের অ্যাকোমোডেশন এই হোমস্টেতে হয়েই যাবে ভালোভাবে। ওই দিক দিয়ে যেরকম একটা এন্ট্রান্স বললাম, নেবে কিন্তু এদিক দিয়েও একটা সিঁড়ি আছে, এদিক দিয়েও কিন্তু আসা যেতে পারে, ওই যে রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে ওখানে। তো দেখেই নিলে সুন্দর সুন্দর রুম। এবার আরেকটা মেন ইম্পর্টেন্ট জিনিস, সেটাও চলো দেখে নিই, যেটা হচ্ছে খাওয়া দাওয়া। দেখে নেওয়া যাক লাঞ্চে কি আছে। যে প্লেন রাইস, তার সাথে এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে এগ কারি, এটা একটা আলুর সবজি, এখানে আছে পাঁপড়, এখানে চাটনি, আর এখানে শসা আর পেঁয়াজ। তো এটাই হচ্ছে চারদিক খোলামেলা একটা লিটল কোজি ডাইনিং। দারুণ টেস্ট খাবারের কিন্তু, তাই মানে আমার ফার্স্ট বাইটেই আমার ভালো লাগলো, আলুর সবজিটা এত সুন্দর। খাবারটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই, এত দুর্দান্ত টেস্ট, মানে ফার্স্ট বাইটেই আমি জাস্ট বলে দিয়েছি তোমাদেরকে। তো দারুণ খেয়েছি, মানে দারুণ। আর একটু খেয়ে দিয়ে এত বেশি খেয়ে ফেলেছি, একটু হাঁটছি এই ঘাসের ওপর, দারুণ লাগছে এই জায়গাটা। আর একটা কথা বলে দিই, এখানে বনফায়ার বারবিকিউর এরিয়াটা হচ্ছে এখানে, এখানে দাদা একটা ঘর করেছেন, মানে এই প্রপার্টিতে সমস্ত কিছু সুযোগ সুবিধা উনি করে দিয়েছেন, একদম একটা গ্রাম্য পরিবেশ এইখানটায়। এখানে নিশ্চয়ই কাঠগুলো রাখা থাকবে। আর এই পিছনে দেখতে পাচ্ছি 2-4টে অরেঞ্জ গাছও দেখতে পাচ্ছি, তো সিজনে এলে অরেঞ্জও তোমরা কিন্তু দেখতে পাবে। এই দিকটা একটা নার্সারি টাইপের আছে দেখতে পাচ্ছি। ওটা ক্র্যাব, এই কোথা থেকে চলে এলো? আই ডোন্ট নো। তোকে কি আমরা রোস্ট করব আজকে? না, খেয়ে যা হয়েছে। এই যে চলে এসেছে। বাবা এটা কি রে? দেখতে গেছে ইন্সপেকশন, নভেম্বর ডিসেম্বরে টুসটুসে হয়ে যাবে একদম। এই আমার পায়ে পায়ে এমন জড়াচ্ছে না, আমি কখন একে মারিয়ে ফেলবো। এই সাবধানে চ। যখন থেকে এসেছি একবারও পিছু ছাড়েনি। এই যে দিদি ডাকছে, মেয়াও। হ্যাঁ মেয়াও ডাকছে, গলা দিয়ে সাউন্ডও বেরোয় না এখনো। মানে মাঝে মধ্যে এমন পায়ের কাছে চলে আসছে, মনে হচ্ছে মারিয়েই ফেলবো। হঠাৎ করে দেখছি আকাশ ডাকছে, মেঘটাও করে এসেছে। আমাদের খাওয়া দাওয়ার পর অর্কিড গার্ডেন যাওয়ার কথা ছিল, এখানেই আছে, এখান থেকে 3-4 কিলোমিটার দূরে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ওপরে ব্যালকনিতে বসে গরম গরম লাল চা, তার সাথে বিস্কিটস দিয়ে গেছে, একদম অন্যরকম প্রকৃতি হয়ে গেছে। জাস্ট এই সময়টা মনে হচ্ছে একটা রিল্যাক্স করার জন্য পারফেক্ট একটা মোমেন্ট, আর পারফেক্ট একটা হোমস্টেও। এক্স্যাক্টলি। এখন গরম চায়ে 1 কাপ চুমুক দিতে দিতে প্রকৃতিটা এনজয় করি। সন্ধ্যের পর যেমন কোনো অফবিট জায়গায় কিছু করার থাকে না সাধারণত, এখানেও তাই একই অবস্থা। আমরা জাস্ট এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্লু আওয়ারটা এনজয় করছি। আস্তে আস্তে একটা একটা লাইট জ্বলছে না, দারুণ লাগছে দেখতে। আর এরকম অফবিট জায়গায় একটা ভালো হোমস্টে থাকলে সিরিয়াসলি আর কিচ্ছু চাই না। সন্ধ্যেবেলা রাত্রিবেলা বসে বসে শুয়ে শুয়ে টাইমটা কেটে যায়। তাই জন্যই হয়তো অনেক মানুষ আমাদের রিকোয়েস্ট করেন যে ভালো ভালো হোমস্টের সন্ধান দিতে, আর তাদের রিকোয়েস্ট রাখতেই আমরা কিন্তু পৌঁছে যাই পাহাড়ের বিভিন্ন খাঁজে কোলে তোমাদের সাথে নতুন নতুন অফবিট জায়গা এবং অফবিট হোমস্টে নিয়ে। তো সন্ধে পুরোপুরি নেমে গেছে। এই হোমস্টের সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা চলো একটু দেখিয়ে দিই। তখন যেমনটা বলেছিলাম, আমাদের পাশে আরও একটা রুম রয়েছে যেটা সেম ক্যাটাগরির আমাদের মতনই, সেটা এখন রেডি হয়ে গেছে। তো চলো সেটাই দেখিয়ে দিই। এই ঘরে 2টো জানালা আছে এবং দুটোই বেশ বড় বড়, এবং দুটো জানালা থেকেই কিন্তু নাইট ভিউটা বেশ ভালো পাওয়া যায়। তার সাথে যেরকমটা এখানে কাভার্ড আর অ্যাটাচড ওয়াশরুম আছে সেম, আর সিঁড়ি দিয়ে উপরে উঠে আরেকটা রুম। এখানে বেডের পজিশনটা একটু আলাদা হয়, এখানে শুয়ে শুয়ে কিন্তু জানালা দিয়ে রাতের ভালো ভিউটা পাওয়া যাবে। তার সাথে যেরকম আমাদের রুমেও ব্যালকনি আছে, এখানেও ব্যালকনি আছে। আর এই রুমের ব্যালকনি থেকে কিন্তু একটু ওয়াইড ভিউ পাওয়া যায়, মানে এখানে বাঁশঝাড়গুলো আমাদের ওখানে গার্ড করে দিচ্ছিল ওই রুমটা থেকে, এখান থেকে কিন্তু ফুল রেঞ্জের ভিউটা পাবে।
মংপু হচ্ছে এমন একটা পজিশনে আছে, এখান থেকে কিন্তু দার্জিলিং কালিম্পং সাইট সিইং করতে পারো। এখান থেকে কিন্তু সিকিমও খুব একটা দূরে নয়, 70 to 75 কিলোমিটার। হোমস্টেতে কিন্তু ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, সেখানে অসুবিধে নেই। শুধু একটা প্রবলেম, সেটা হচ্ছে এখানে মোবাইল নেটওয়ার্কটা একটু উইক। বলছি আমি একটু বসবো, তো বসতে দিবি? আমরা সন্ধ্যাবেলা আড্ডা মারতে এসেছিলাম, আমি সিটটা ছেড়ে একটু গেছি, ও এসে চুপচাপ এখানে বসে আছে। এখন বাজে রাত্রি 9:15 আর আমাদের ডিনার দিয়ে দেওয়া হয়েছে। ডিনারে আছে রুটি, রাইস, চিকেন, এটা হচ্ছে স্কোয়াশের একটা তরকারি, এখানে ডাল আর কিছু পেঁয়াজ, আর এখানে আচার দিয়েছে তার সাথে। ও নিচ্ছে এটা হচ্ছে গার্লিক পিকল, যেটা দুপুরবেলা প্রচণ্ড ভালো লেগেছিল। তো আমরা যে পিকলগুলো খাচ্ছি বা আচারগুলো খাচ্ছি সেটা কিন্তু হিমালি ব্র্যান্ডের, যেটা যিনি হোমস্টে ওনার আশিসবাবু, ওনার নিজের ব্র্যান্ড। তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিনেও নিয়ে যেতে পারো, ডেসক্রিপশানে তো ওনার নাম্বার থাকবেই। আর এখানে কিন্তু কিছু বুকসও আছে যেগুলো এসে কিন্তু তোমরা এখানে পড়তেও পারো। খেতে খেতে একবার মেয়েটার মুখের হাসিটা দেখো। এবার এই হাসিটার কারণটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে মাশরুম, জাস্ট দিয়ে গেল এখন। আর আরেকটা কথা, আমি স্কোয়াশ খাই না, বাট এটা এত টেস্টি হয়েছে, আমি নিজে স্কোয়াশ খাচ্ছি। তাহলে বুঝেই নাও এই খাবারগুলো কত টেস্টি। আর এইটা হচ্ছে শৈলেশ হচ্ছে রান্না করেছে। শৈলেশ ভাই থ্যাংক ইউ সো মাচ, বহুত আচ্ছা, রাম রচো খানা। এখন জমিয়ে খাবো এগুলো। নর্থ বেঙ্গলের বেস্ট খাবার যদি হয়, মানে বেস্ট খাবারের মধ্যে এটা একটা। আর আমি বেস্ট এই কারণেই বলছি, স্কোয়াশ আমাকে কেউ খাওয়াতে পারেনি, এখানে আমি মানে খুব ভালোবেসে খেয়েছি, মনে হচ্ছিল আরো খাই। একটুখানি দাও, মানে আমি শেষে স্কোয়াশটা চেয়ে খেলাম আরো। ঠিক আছে, মানে মাশরুম, চিকেন সবকিছু আজকে স্কোয়াশের কাছে কোথাও না কোথাও হার মেনে গেছে। এরপর আমরা জেনে নেব যে এখানে থাকা এবং খাওয়ার খরচা সেটা ওনারের মুখ থেকে। नमस्कार, मेरा नाम आशीष छेत्री है और मैं मंगपू रिट्रीट फार्म स्टे का ओनर हूँ। मेरा जो फार्म स्टे में जो 2 डुप्लेक्सेस है उसका मैं टैरिफ बता रहा हूँ कि अगर मेरा एक डुप्लेक्स में अगर 4 पर्सन रहेंगे तो 1800 रुपीज़ पर पर्सन इंक्लूडिंग ऑल मील। अगर 3 रहते हैं तो 2000 रुपीज़ पर पर्सन। अगर कपल रहेंगे उसी में तो 2500 पर पर्सन कपल के लिए। और एक्स्ट्रा मैट्रेस अगर आएगा, एक्स्ट्रा पर्सन अगर रहेंगे तो वो आपके मतलब 4 से अगर ज़्यादा हुआ तो 1000 रुपीज़ इंक्लूडिंग मील। और जब ये टैरिफ का अगर बुक करते हैं, अगर इस चैनल के थ्रू अगर आप बुक कर रहे हैं तो आपको SSMR करके एक कोड है, वो मुझे बताना होगा, मैं उसमें डिस्काउंट अलाउ करूँगा। यहाँ पे बॉनफायर और बारबेक्यू होता है, वो एक्स्ट्रा चार्जेबल होगा। वो कितना चार्ज होगा? बॉनफायर के लिए हम लोग बेसिकली 500 रुपीज़ चार्ज करते हैं। और अगर आप यहाँ पे तो चिकन ही आपको मिलेगा बारबेक्यू में, तो 6 पीसेस का एक स्टिक रहेगा। अभी हम लोग उसका 150 रुपये पर स्टिक करके हम लोग चार्ज करते हैं। और एक चीज़, जो लोग सिलीगुड़ी से यहाँ पर शेयर कार में आना चाहते हैं उसके लिए क्या बंदोबस्त है? जी, सिलीगुड़ी से अगर कोई यहाँ पे शेयरिंग में आना चाहते हैं तो सिलीगुड़ी से सुबह में भी मिलता है, सुबह अराउंड आप सोचेगा 8 बजे भी मिलता है। और उसके बाद में 1 बजे से लेके 4 बजे तक डिफरेंट ये सवारी बोल के व्हीकल मिलता है, पैसेंजर व्हीकल मिलता है, तो उसमें आप डायरेक्टली आ सकते हैं यहाँ पे। और अगर कोई गाड़ी होगा जो हमारे फार्म स्टे तक ही भी आता है। अदरवाइज अगर कोई आपको स्टैंड में अगर उतार देता है तो आपको पिकअप और ड्रॉप मैं फ्री में करवा दूंगा। और एक चीज़ इसमें, अगर आपको डायरेक्ट अगर गाड़ी नहीं मिल रहा है यहाँ आने के लिए तो आप सिक्किम कालिम्पोंग उस साइड में कोई भी गाड़ी जा रहा है तो उसमें आप आ सकते हैं। रम्बी बोल के जगह है, वहाँ पे उतरेंगे, वहाँ से आपको शेयरिंग में आपको मंगपू तक मिल जाएगा 70 रुपीज़ करके। ठीक है, तो वो गाड़ी जहाँ पे उतारेगा आपको, निर्मला चौक बोल के एक जगह है, वहाँ से मैं आपको पिकअप और ड्रॉप दिलवा दूंगा। ओके, सिलीगुड़ी से जो शेयर गाड़ी छोड़ता है मंगपू के लिए, उसका भाड़ा क्या है? उसका भाड़ा 150 रुपीज़। 150 रुपीज़ है। और जो सुबह वाला गाड़ी मिलता है वो कहाँ से मिलता है? ये आपको पाकुड़तला मोड़ से मिलता है। पाकुड़तला मोड़ से, मतलब सुबह बोलिए शाम बोलिए, ये जितना भी गाड़ियाँ छोटे गाड़ी सारे छोटे गाड़ी है तो वो पाकुड़तला मोड़ के आसपास से ही मिलता है। तो फेयर वेरीज, आपको मैक्सिमम अगर आपको लगे तो 200 से ज़्यादा नहीं लगेगा। ओके, थैंक यू सो मच। ठीक है, थैंक यू।
এখন বাজে 8:30 আর দারুণ ওয়েদার, সকাল সকালই রোদ ঝলমলে নীল আকাশ আজকেও। আঙ্কেলের সাথে আমরা বসে একটা মানে গুরুত্বপূর্ণ আলোচনা করছি। ভুল করে এই দুটো পেরে নিয়েছেন, উনি কেটে নিয়েছেন। जिस उद्देश्य से मैंने इसको लगाया था, इसका तो मैच्योर्ड होना चाहिए ना, इसको पकना चाहिए। हाँ। लेकिन ये नहीं पक पाया, मैंने भूल से इसको गिरा दिया। मैं इतना दुख हूँ कि मैं किसी प्राणी को मैंने हत्या कर दिया, इतना दुख मुझे हो गया। এটাই হচ্ছে অরিজিনাল মানুষ, যারা গাছপালা এবং পশু পাখির এতটা সম্মান করেন। এই মানুষটার সাথে এখানে এলে কয়েকটা মিনিট বসে গল্প করো। আর এখন আমার কাছে গরম চা চলে এসেছে। আর এই বর্ষার দিনে আমাদের গরম গরম ব্রেকফাস্ট চলে এসেছে, স্যান্ডউইচ আর তার সাথে লিচি ড্রিঙ্ক। এখানে খাওয়া স্টে নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অপূর্ব। আমাদের মনে হচ্ছে আরো 2-3 দিন থেকে যাই। জায়গাটা এলে মনে হবে যেন অন্য একটা অব্বিট জায়গায় চলে এসেছি, সত্যিই তাই, এতটাই ভালো। ফ্যামিলি পার্সন বলো বা বাচ্চা বলো, তাদের জন্যও কিন্তু এটা একেবারে সেফ, কারণ এখানে আঙ্কেলরা নিজেদের ফ্যামিলি নিয়েই থাকেন। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো সায়েন্স স্টোরিজ। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা অফবিট লোকেশন নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার।